নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জেলে যেতেই হবেই, যে পথে জেলে যেতে হবে, আমি আজকে সেইটা নিয়ে আপনাদের কাছে এই প্রতিবেদনটা পেশ করতে এসেছি। মমতার নির্দিষ্ট বাছাই করা বেশ কিছু অফিসার যারা ইলেকটোরাল রোলে দিনের পর দিন জালিয়াতির অংশীদার থেকেছিলেন, কনসাসলি আর আনকনসাসলি। কেউ যদি অপরাধ অজ্ঞানতও করে, সেটা অপরাধের মাত্রাটা কিন্তু কমে না। কোনো মানুষ যদি অজ্ঞানত কাউকে এমন কোনো কাজ করে যাতে মানুষ খুন হয়ে যান, খুনটা খুনই, হয়তো অজ্ঞানত করেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঝাড়গ্রামে যে বক্তৃতা করেছেন, বারবার একটা কথা সোচ্চারভাবে বলেছেন যে কোনো অফিসারের কোনো শাস্তির ব্যবস্থা করতে দেব না। কীভাবে পারবেন? পারবেন না, ইম্পসিবল। মমতার যেসব অফিসার করাপশনের পার্ট হবেন, আমি বলছি তাদের জেল হবে, যে পথে জেলে যেতে হবে, আমি সেটাকে সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করি। তার আগে বলি, এদেশের আর্টিকেল 324 কনস্টিটিউশনে, আবার বলছি, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 324 কবে রচিত হয়েছিল? দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান বলে একটা বিষয় গৃহীত হয়েছিল, স্বীকৃত হয়েছিল। মনে করে দেখুন, 1950 সাল 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধানটা গৃহীত হয়েছিল ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। এবং সেই 1950 সালেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, আবার বলছি পিপলস রিপ্রেজেন্টেটিভ যে অ্যাক্টটা তৈরি হয়েছিল এই ভারতবর্ষে, নির্বাচন কমিশনকে সেখানে অ্যাবসলিউট পাওয়ার দেওয়া হয়েছিল বলেই। তার আগে বলি আর্টিকেল 324, যে আর্টিকেল 324-এ যে কথাগুলো লেখা হয়েছে আমি একটু পড়ে শোনাই। আমি বলছি, যে পথে মমতার বাছাই করা অফিসাররা যারা অন্যায় করেছেন, যারা অপরাধ করেছেন, যারা দিনের পর দিন ভোটার লিস্টে জল মিশিয়েছেন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে পারবেন না। এবং এখনই ভেতরের অবস্থাটা আমি আপনাদের কাছে কিছু তথ্য দিয়ে বর্ণনা করব। তার আগে বলি, আর্টিকেল 324-এ পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে কতটা পাওয়ারফুল করা হয়েছে আমি কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাবো। সুপারিনটেন্ডেন্স ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশনস টু বি ভেস্টেড ইন অ্যান ইলেকশন কমিশন. The superintendent's direction and control of the preparation of the electoral rolls for the conduct of all elections to Parliament and to the legislature of every state of elections to the offices of the President and Vice President held under this Constitution shall be vested in a commission. Shall be vested in a commission. এবার এই ইলেকশন কমিশনের কার্যপদ্ধতি যে রুলস এবং অ্যাক্টসে বর্ণিত আছে, আমি সেইটা আপনাদের কাছে একটু সংক্ষেপে পড়ে শুনি। The Representation of the People's Act 1950, তার 13cc ধারায় লেখা আছে, the Chief Electoral Officers, District Election Officers deemed to be in deputation, the officers referred to in this part and any other officer or staff employed in connections with the preparation, revision and correction of the electoral rolls and the conduct of all elections shall be deemed to be on deputation, to the Election Commission for the period during which they are so employed, and such officers and staff shall during that period be subject to control, superintendence and discipline of the Election Commission. অর্থাৎ যে অফিসারকে এই পদ্ধতির মধ্যে ইলেকটোরাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, ওসি ইলেকশন, এসডিও, বিডিও, ডিএম, যাদের এই নির্বাচনী এই ইলেকটোরাল রোল সংক্রান্ত ব্যাপারে সংযুক্ত করা হবে, ডেপুটেশনে যাবেন, তারা be subject to control, superintendence and discipline of the election commission. প্রথমে বলেছি আর্টিকেল 324, তাতে ইলেকশন কমিশনারকে অ্যাবসলিউটলি পাওয়ারফুল করে দেওয়া হয়েছে। তারপর ইলেকশন কমিশনে দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট ওই 1950 সালে তৈরি হয়, যার 13cc ধারা এটা বলা আছে যে এই অফিসাররা সমস্ত ডিম টু বি, আবার বলছি, ডিউরিং দ্যাট পিরিয়ড বি সাবজেক্ট টু কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিন অফ দ্য ইলেকশন কমিশন। অর্থাৎ ইলেকশন কমিশন যেভাবে বলবে তাদের সেভাবে চলতে হবে এবং ইলেকশন কমিশনের যে ডিসিপ্লিন সেইগুলোকে মানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, একটু ভালো করে খেয়াল করে দেখুন, মাঝে মাঝেই বলছে মিথ্যে কথা। তো অ্যাজ ইউজুয়াল 100টার মধ্যে আগে 90, 95, 99টা বলতেন, এখন 100টার মধ্যে 100টাই মিথ্যে বলে। যবে নির্বাচন ঘোষণা হবে তবে থেকে নাকি ইলেকশন কমিশনের দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন, তখন আপনি ইলেকশন কমিশনের অধীনে যাবেন। আচ্ছা বলুন তো, এই দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 কি তাই বলছে? তাই বলছে। ইলেকশনে ভোটার লিস্টের নাম তোলা সংক্রান্ত ব্যাপারে যখন বিভিন্ন অফিসারকে দেওয়া হবে, দায়িত্ব দেবে, তখন থেকেই তারা ইলেকশন কমিশনের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাদের ডিসিপ্লিন, সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল দ্বারা ইলেকশন কমিশনে যেটা আছে সেইটা দ্বারা নিয়ন্ত্রিত হবে। তথ্য তো মিথ্যা কথা বলে না। দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 তো মিথ্যা কথা বলবে না, তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন কেন? সাধারণ মানুষ
তাদের সামনে অ্যাড্রেস করতে গিয়ে অ্যাজ ইউজুয়াল মিথ্যা কথা বলে দিচ্ছেন। আমার খালি একটা সময় মনে হচ্ছিল যে মনোজ পান্ত শিক্ষিত লোক, সে মানুষটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝাচ্ছে না, বা রাজ্যের মুখ্যমন্ত্রী যারা পরামর্শদাতা আছেন, আলাপন, হরিকৃষ্ণ, গোপালিকা, এরা তো পরামর্শদাতা হিসেবে আছেন, তারা বলছেন না? কিংবা ওই গৌতম সান্যালরা বোঝাচ্ছেন না যে না ম্যাডাম এটা ঠিক নয়, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 বলছে যে ইলেকট্রাল ফর্মসের মধ্যে যখন যে মুহূর্তে দাঁড়িয়ে প্রিপারেশন, রিভিশন অ্যান্ড কারেকশন অফ দ্য ইলেকটোরাল রোলস, প্রিপারেশন, রিভিশন অ্যান্ড কারেকশন অফ দ্য ইলেকটোরাল রোলস, তারা ইলেকশন কমিশনের সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল এবং ডিসিপ্লিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। মুখ্যমন্ত্রী জানেন, তার অফিসাররা নিশ্চিতভাবে, এই কাগজটা আমার হাতে রয়েছে, মুখ্যমন্ত্রীর হাতে নেই, বিশ্বাস করি না বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলা অভ্যেস, তো ফলে তো বাইরে গিয়ে মিথ্যা কথাটা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ভয় পেয়েছেন। আমি বলছি অফিসারদের জেলে যেতে হবে যদি অফিসাররা অন্যায় করে থাকেন। ইলেকশন কমিশন বলেছেন অন্যায় করেছেন। বারুইপুর এবং ময়নাতে 95 জন জালিয়াতি করে ভোটার লিস্টে নাম উঠেছে এই ইলেকশন অফিসারদের হাতে, WBCS অফিসারদের হাতে। সেটা তো প্রমাণিত সত্য, তারা তো স্বীকার করেছেন ওখানে গিয়ে ইলেকশন কমিশনের কাছে, চিফ ইলেকটোরাল অফিসারের কাছে, যে আমি আমাদের পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম অমুক জায়গায়। এই আরও বলেছেন ক্যাজুয়াল ওয়ার্কারদের হাতে পাসওয়ার্ড দিয়েছেন, তারা করেছেন, অর্থাৎ আমার আন্ডারেই অপরাধটা হয়েছে, তো তারা স্বীকার করেছেন এবং সেই ডকুমেন্টটা দিল্লি গেছে, তারপর তো চিহ্নিত। এবার ভেবে দেখুন কত পার্সেন্টেজ, বারুইপুর এবং ময়নায় কত পার্সেন্টেজ ভোটারের মধ্যে স্যাম্পল সার্ভেটা হয়েছিল? 0.1%, 1%ও নয়। অর্থাৎ 1 লাখ ভোটারের মধ্যে 1000 ভোটারের সার্ভে হলে সেটা 1%-এ আসে। মানে 1000-এর মধ্যে 1%, মানে 0.1% অফ দ্য এন্টায়ার ভোটার্স। যত ভোটার ওই ধরুন এতে আছে, বারুইপুরে আছে, বা যত ভোটার আপনার ময়নাতে আছে, তাদের সেই ভোটারের মধ্যে স্যাম্পল সাইজ সার্ভে হয়েছিল 0.1%। সেখানেই ধরা পড়েছে এই দুটো জায়গায় 95টা নাম, 37 আর 38 আর 57 এরকম নাম। এবার ভেবে দেখুন 0.1% সেদিন যদি 1% সার্ভে হতো, যদি 10% সার্ভে হতো, তাহলে কত শো বা কত হাজার জল মিশে আছে। এবং সেই জন্যই তো SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই জলটা মিশে আছে বলে। এবার অফিসাররা জ্ঞানত করেছেন কি অজ্ঞানত করেছেন সেটা তারা বলতেই পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয়টা পেয়েছেন। আমি কেন আজকে বলছি, রিপ্রেজেন্টেশন অফ পিপল সেক্টর, আমি 13CC ধারাটা পড়ে শোনালাম। এবার শাস্তি কী হতে পারে আমি সেটাও বলবো আপনাদের, কিন্তু তার আগে WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন, একটা অ্যাসোসিয়েশন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যাপার আছে, সমস্ত কিছু নিজে কন্ট্রোল করেন। পুলিশের সব ইউনিয়ন ভেঙে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার সোসাইটি বলে ওই শান্তনু সিনহা বিশ্বাসদের দিয়ে একটা করিয়ে রেখে দিয়েছেন, সব তৃণমূলের নিয়ন্ত্রণে থাকে। সমস্ত সরকারি কর্মচারী ফেডারেশন করে সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণের জায়গা করেছেন। WBCS অফিসারদের মধ্যেও একটা WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন করিয়ে রেখেছেন, তাঁরই খুব কনফিডেন্সের লোক। আমি জানি এই তথ্যটা অনেকদিন ধরেই, সেই জন্য বলছি। সেই WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনকে দিয়ে গত 2 দিন আগে, মানে 6 আগস্ট, গতকালই একটা চিঠি দিয়েছেন। চিঠিটা আবার সার্ফেসে এসে গেছে, যেটা চিফ সেক্রেটারি মনোজ পান্তকে চিঠি দিয়েছেন তাঁরা। সেখানে কাকুতি মিনতি করেছেন যে আমরা তো যদি করেও কেউ থাকে, যদি হয়ে থাকে, তাহলে সেটা তো ইচ্ছাকৃতভাবে নয়, এবং এটা তো সার্ভিস কেরিয়ারের ওপর ক্ষতি হয়ে যাবে। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আপনি স্যার কথা বলুন, বলে চেষ্টা করুন এই সংকট থেকে উত্তরণ ঘটাতে। আমি চিঠির বয়ানটা একটু কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। মনোজ পান্তকে তারা লিখছেন, রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট উই অন বিহাফ অফ দ্য WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন humbly seek your kind and sympathetic intervention in connection with the recent order issued by the Election Commission of India dated such and such, directing the suspension of the WBCS executive officers in relation to matters such and such. While the association unequivocally upholds the importance of maintaining the sanctity and integrity of the electoral process and remains committed to the highest standard of public service and compliance with all constitutional and statutory responsibilities, we also believe that any administrative action, particularly that which affects the service records and moral of career officers, ought to be considered within a framework of fairness due to diligence and proportionality. এবং তারপরে বলছেন, ইট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্য অফিসার্স কনসার্ন হ্যাভ বিন ডিসচার্জিং দেয়ার রেসপন্সিবিলিটি সিনসিয়ারলি আন্ডার চ্যালেঞ্জিং সার্কামস্টান্সেস অ্যান্ড হ্যাড নো ডেলিবারেট ম্যালাফাইড ইন্টেন্ট বিহাইন্ড এনি প্রসিডিউরাল ল্যাপস। প্রসিডিউরাল, এটা নেই প্রসিডিউরাল ল্যাপস। আমি বলছি 0.1%ও যদি 95 জন ধরা পড়ে, সেটা নাকি প্রসিডিউরাল ল্যাপস, অফিসারদের দোষ নেই। ইফ এনি, যদি থাকে, দ্যাট মে হ্যাভ অকার্ড, যদি হয়ে থাকে, তাহলে সেটা প্রসিডিউরাল ল্যাপস। The suspension in this context appears to be a hurts measures and has caused deep concern among the officers community,
potentially affecting morale during a period when dedication and neutrality in public service are most needed. আচ্ছা, এত জ্ঞানের কথা WCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনকে দিয়ে দুজন অফিসারকে, প্র্যাকটিক্যালি 4 জন অফিসার, তার মধ্যে 2 জন WCS অফিসার, তাদের বাঁচানোর জন্য এইসব জ্ঞানের কথা লিখেছেন মনোজ পানকে। এই যে জালিয়াতিগুলো হয়ে, এই ভোটার লিস্টের জালিয়াতিগুলো দিনের পর দিন হয়েছে, বছরের পর বছর হয়েছে, এই অফিসারদের বাঁচানোর জন্য এখন এই কাকুতি মিনতি নয়, কায়দা করে বলা প্রসিডিওর ল্যাপস, এটাও তো এক ধরনের জালিয়াতি। আমি বলছি WCS অফিসার্স অ্যাসোসিয়েশনকে বলছি, এই কাকুতি মিনতি করতে হতো না যদি আপনি অফিসারদের নির্দেশ দিতেন যে একটা জালিয়াতির ভোটও থাকবে না, তার জন্য যা যা করার আপনারা করবেন। আজকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়ছেন কোনো অফিসারের শাস্তি হতে দেবো না, আর অন্যদিকে কাকুতি মিনতি করছেন। এবং লাস্ট লাইনটা আমি পড়ে শোনাই WCS অফিসার্স অ্যাসোসিয়েশনে, We as an association continue to extend our full cooperation to the administration and the election commission in upholding the democratic process and maintaining the credibility of the election machinery, অর্থাৎ ইলেকশন কমিশনকে একটু হাত জোর করে বলা, থ্রু চিফ সেক্রেটারি। প্রশ্নটা হলো এরপর ইলেকশন, জাতীয় নির্বাচন কমিশন কতটা স্ট্রং অ্যাকশন নেবে, কারণ ইতিমধ্যে 24 ঘন্টা চলে গেছে, তাদের সাসপেনশন, তাদের FIR এখনও কিন্তু রাজ্য সরকার করেনি। উল্টে ঝাড়গ্রামে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, কারুর শাস্তি হতে দেবো না, আর অন্যদিকে WCS অফিসার্স অ্যাসোসিয়েশনকে দিয়ে মনোজ পানকে চিঠি দিয়েছেন যে একটু দেখুন, কনসিডার করে একটা প্রসিডিওর ল্যাপস, আমাদের অফিসারদের দোষ নেই। এবার জাতীয় নির্বাচন কমিশন কতটা এগোতে পারে আমি সেই জায়গাটাতে আসছি, কিন্তু তার আগে আরেকবার বলে দিই, দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 32 নম্বর ধারায় কি বলা আছে একটু পড়ে নিই, তারপরে কি ঘটতে চলেছে সেটা আপনাদের কাছে বলছি। ব্রিচ অফ অফিসিয়াল ডিউটি ইন কানেকশন উইথ দ্য প্রিপারেশন এটসেট্রা অফ ইলেকটোরাল রোলস, if any electoral registration officer, assistant electoral registration officer or other person required by under this act to perform any official duty in connection with the preparation, revision or correction of an electoral roll or the inclusion or exclusion of any entry in or from that roll is without reasonable cause guilty of any act or omission in breach of such official duty, he shall be punishable with imprisonment for a term which shall not less than 3 months but which may extend to 2 years and with fine, 2 বছর ফাইন সহ। ইলেকটোরাল রোলসের মানে 32 এর 1 নম্বর ধারায় রয়েছে 1950 সালে যে আর্টিকেল 324 এর দ্বারা দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 হয়েছিল, সেখানে লেখা হয়, মানে বিজেপি সরকার তখন ছিল না, নেহরুর সরকার ছিল। আজকে যে কংগ্রেস বিরোধিতা করছে, এটা তো নেহরুর সরকারের সময় করা আইন, সেইটাকেই জ্ঞানেশ কুমার বলবৎ করছেন। এবার আসুন 32(2)তে বলছে, no suit or other legal proceeding shall lie against any such officers or other persons for damages in respect of any such act or omission as aforesaid. No suit or other legal proceeding shall lie, কোনো আদালত এখানে ইন্টারভেন করতে পারবে না। 3 নম্বর, no court shall take cognizance of any offence punishable under subsection 1 unless there is a complaint made by order of or under authority from the election commission or the chief electoral officer of the state concerned. প্রশ্নটা এইখানেই যে এই আইনের পর মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্পর্ধায় আমি অফিসারদের বাঁচাবো এই কথাটা বলছেন, তার মানে তিনি আরও অপরাধ ঘটুক, এই নতুন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে তাতে আপনারা অফিসাররা নিশ্চিন্তে অপরাধের শরিক হন, আমি আপনাদের পাশে থাকবো। অবশ্য চিরকালই তো অপরাধীদের বাঁচিয়েছেন, সাদা খাতা জমা দিয়ে, টাকা দিয়ে চাকরি প্রার্থীদের, তাদের তো 20,000 30,000 টাকা করে, গ্রুপ সি 20,000 25,000 করে, গ্রুপ সিকে গ্রুপ ডিকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। চিরকাল তো অপরাধীদের বাঁচানোর একটা মানসিকতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলেছেন। ফলত তিনি সেই লাইন ধরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এই ডিরেকশনসগুলোকে অস্বীকার করার চেষ্টা করছেন। ভেবেছিলেন যে আবার নির্বাচন আসবে, আবার জালিয়াতি করে ভোট দিয়ে আমার দলকে জেতাবো, এই অঙ্ক কষেই তিনি এগিয়েছিলেন। এবার প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যে এত প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে, জ্ঞানেশ কুমারের মতো লোক যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে 1 মাসের মধ্যে বিহারে কমপ্লিট করে দেবেন, সেটা দেখে তো মমতা বন্দ্যোপাধ্যায় চমকে যাওয়ারই কারণ। তার কারণ উনি তো অঙ্কটা করছেন, 50 বছর ধরে রাজনীতি করেন। 2004 সালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন কমপ্লিট হয়েছিল, এই পশ্চিমবঙ্গের 4.5 কোটি ভোটারের মধ্যে 28 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। তখন চেঁচাননি কেন? তখন তিনি জানতেন যে এই রোহিঙ্গা ভোট সিপিএমের ভোট ব্যাংক। এখন চেঁচাচ্ছেন কেন? এই রোহিঙ্গা ভোট এবং এই মৃত ভোটার এখন তাঁর ভোটার, অন্য দেশে চলে যাওয়া ভোটাররা এখন তাঁর ভোটার, তার ভোটটাই তার দল দেয়। এখন প্রায় 7.5 কোটি ভোটার যখন হয়ে গেছে, তাতে 28 লক্ষ সংখ্যাটা এতদিন ধরে, গত 14.5 বছর ধরে জল মেশানোর ফলে আলটিমেটলি 28 লক্ষ বাদ পড়ার পরিবর্তে 1 কোটির কাছাকাছি বাদ যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেইখানেই তার ভয়, সেখানেই তার আশঙ্কা। এবার প্রশ্নটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের রায় মানব না বললে কী হতে পারে? আমি এই লিগ্যাল পয়েন্টে আসবো। আমি এখানে আপনাদের
প্রাক্তন আইপিএস কর্তা নজরুল ইসলামের বক্তব্যটা শোনাবো এবং আমার নিজস্ব একটা ইনপুট আছে। আমি দিল্লির সাংবাদিক বন্ধু দাদা তাদের সঙ্গে কথা বলেই আপনাদের কাছে বলছি, জাতীয় নির্বাচন কমিশন এখন কী করতে পারে। ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী এই অফিসারদের সাসপেনশন করলেন না, এদের বিরুদ্ধে এফআইআরের জন্য পুলিশকে নির্দেশ দিলেন না, কি করতে পারেন? কারণ এরপরে তো আরও অনেক অফিসারে এই লাইনে লম্বা লাইন আছে। জাতীয় নির্বাচন কমিশন যেটা করতে পারে, সরাসরি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারে এই পিপলস দি রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 এবং আর্টিকেল 324 যেটা আপনাদের কাছে এই মুহূর্তে দেখালাম, এই দুটোর কোনোটাই রাজ্য সরকার মানছে না। আমরা এই নির্দেশ দিয়েছিলাম, তারা ইমপ্লিমেন্ট করেন। তখন কোর্টের নির্দেশে মমতাকে করতে হবে। বাঁচাবেন কী করে তখন অফিসারদের? কারণ কোর্ট তো সংবিধানের উপরে না, কোর্ট তো সংবিধানকে রক্ষা করার জন্য। আর্টিকেল 324 যখন রেফার্ড হবে কোর্টে গিয়ে, এবং সেখানে যখন এই ময়নার অফিসার বলুন, বারুইপুরের অফিসার বলুন, নন্দকুমারের অফিসার বলুন, কিংবা এই যেগুলো এখনও রায় বেরোয়নি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বলুন, এদের অফিসারের যে স্বীকারোক্তিটা চিফ ইলেকট্রাল অফিসার কলকাতার কাছে, তখন সেইগুলো রেফার্ড হবে, আর্টিকেল 324 কনস্টিটিউশনে রেফার্ড হবে, এবং দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 এই ধারা যেগুলো পড়ে শুনুন সেইগুলো রেফার্ড হবে। কোর্ট তো সঙ্গে সঙ্গে বলবে ইমিডিয়েটলি মানুন। তখন মনোজ পান্ত কী করবেন? মনোজ পান্তকে আলটিমেটলি দাঁড়িয়ে থেকে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে বলতে হবে এই অফিসারের বিরুদ্ধে সাসপেনশন করুন, এফআইআর করুন, কারণ তাছাড়া বাঁচার উপায় নেই। কারণ এটা অন্যথা করলে শেষ পর্যন্ত ইলেকট্রাল অফিসার বা জাতীয় নির্বাচন কমিশন কাজ না করতে পারলে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না হলে, নতুন ভোটার লিস্ট না বেরোলে ইলেকশনটাই তো হবে না, কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে যাবে। তখন তো রাষ্ট্রপতি শাসনের দিকে এই কোর্টই বলবে যে আগে ইলেকট্রাল রোল তৈরি করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্ম শেষ হয়ে গেলে তখন তো অটোমেটিক রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে। কী করবেন মমতা? এটাই দেখার ইন্টারেস্টিং। কেন উনি সবসময় একদম জিরো পয়েন্টে গিয়ে খেলার চেষ্টা করেন কেন চোরেদের সাম্রাজ্য তিনি তৈরি করেছেন, ফলে চোর বাঁচানোর লড়াইটা তাঁকেই লড়তে হয়, এবং সেই লড়তে গিয়ে কতটা লড়তে পারবেন। জাতীয় নির্বাচন কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে শুরু করবে? আমার জ্ঞানেশ কুমারের আপাতত যা ভূমিকা দেখেছি তাতে মনে হয়েছে তার ব্যাক গিয়ার দিয়ে গাড়ি চালানোর কোনো অভ্যেস নেই। বিহার তার প্রমাণ সাম্প্রতিককালে। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু এই অফিসাররা যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কোর্টের নির্দেশেও জেলে যেতে পারে, অথবা জাতীয় নির্বাচন কমিশনে আরও কোনো ধারা তুলে সরাসরি এদের সম্বন্ধে লিগ্যাল প্রসিডিংস শুরু করতে পারে, যেটা নজরুল সাহেব বলেছেন আইপিএস অফিসার। আমি তার বক্তব্যটা এই মুহূর্তে শোনাবো, কিন্তু আমার নিজের ধারণা আলটিমেটলি এই অফিসারদের জেলে যেতে হবে যারা অন্যায় করেছেন। এটা সেই জন্য আমি মমতার অফিসাররা কোট আনকোট বলছি। সব ডাব্লিউবিসিএস অফিসার নন, সব সরকারি অফিসার নন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই অধিকাংশ সরকারি অফিসার সৎভাবে কাজ করেছে, কিন্তু যদি কেউ অন্যায় করে থাকেন তাহলে তো তাকে শাস্তি পেতেই হবে। এতদিন ধরা পড়েননি বলে এখনও ধরা পড়বো না। এখন ডাব্লিউবিসিএস অফিসার্স এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনকে নামিয়ে দিয়ে একদিকে কাকুতি মিনতি করবো, আর অন্যদিকে বলবো মানি না বলে হুঙ্কার ছাড়বো। দুটো তো একই রেল লাইন দিয়ে দুটো ট্রেন একইভাবে মুখোমুখি আসতে পারে না, এটা লজিক বলে। কিন্তু যাই হোক, আমি এই মুহূর্তে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, তাকে সরাসরি গতকাল ফোনে ধরেছিলাম এই সংক্রান্ত বিষয়টা একটু পরিষ্কার হওয়ার জন্য। অফিসাররা কি জেলে যেতে পারে, বা জাতীয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কি ভূমিকা নিতে পারেন, একটু বোঝার চেষ্টা করছিলাম। কি বলেছেন নজরুল সাহেব, শুনুন। নমস্কার, আমি সন্ময় বলছি। বলুন। বলছি, রাজ্য সরকারকে জাতীয় নির্বাচন কমিশন 4 জন অফিসার, এইআরও 4 জন এবং কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল একজন কর্মী, তাদের এফআইআর করা এবং তাদের সাসপেন্ড করার ব্যাপারে নির্দেশ পাঠিয়েছেন। 24 ঘন্টা চলে গেছে, এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি। উল্টে ডাব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনকে দিয়ে চেষ্টা করানো হচ্ছে ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করো, ব্যাপারটা একটা মেটানোর জায়গা করো। ওদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি ঝাড়গ্রাম থেকে প্র্যাকটিক্যালি চ্যালেঞ্জ করছেন নির্বাচন কমিশনকে। সাধারণ মানুষের প্রশ্ন আপনার কাছে, আপনি তো দীর্ঘদিন একটা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকেছেন, জাতীয় নির্বাচন কমিশনের এই আজ্ঞাকে কি অস্বীকার করার কোনো স্কোপ, জায়গা রাজ্য সরকারের তরফ থেকে আছে? না, দেখুন, আমি সংবিধান যতটা পড়েছি এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল যতটা পড়েছি, সেখানে কোনো রকম সম্ভাবনা নাই। ডব্লিউবিসিএস অফিসার তাদের অফিসারদের স্বার্থে বলতে পারেন, কিন্তু কোনো অ্যাসোসিয়েশন এটা বলতে পারেন না যে আমাদের অফিসার অন্যায় কাজ করেছে, তাকে ছেড়ে দিতে হবে। অতএব যদি ডব্লিউবিসিএস অফিসার বলতে যায় তাহলে তাদের মুখ পড়বে। এখানে আপনি যে দুটো ঘটনা ঘটছে খুব পরিষ্কার, যে বারুইপুর এবং ময়নায় সেখানে তারা এমন কিছু লোককে তালিকায় ঢুকিয়েছে যে যাদের ঢোকার কথা নয়। এখানে সিইও তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন,
তারা এসে তাদের অপরাধ অস্বীকার করতে পারেননি, এবং তারপর ইসিআই কে জানানো হয়েছে এবং ইসিআই জানিয়েছে যে আপনারা যদি আপনি দেখেন যে 32 নম্বর যে ধারা আছে সে অনুসারে এফআইআর করতে বলেছে। এই ধারার বিশেষত্ব হচ্ছে যে কোনো কোর্ট কগনিজেন্স নেবে না যদি না এফআইআরটা করার সময় এটা বলা হয় যে ইসিআই ডাইরেকশন অনুসারে করা হচ্ছে, অথবা ইসিআই এর কোনো অফিসার যদি অভিযোগটা না করেন তাহলে কোর্ট কগনিজেন্স নেবে না। কিন্তু এখানে যেহেতু ইসিআই চিফ সেক্রেটারিকে চিঠি লিখে রাজ্য সরকারকে জানিয়েছে এবং যদি রাজ্য সরকার সেটা না করে তাহলে যে রাজ্যের শাসন সংবিধান অনুসারে চলছে না এবং রাষ্ট্রপতি শাসন জারি করার এটা একটা কারণ হয়ে যাবে। সেই জন্য আপনি যে আশঙ্কার কথা বলছেন সেটা কোনো মতেই হওয়া সম্ভব নয়। বলুন। মানে আলটিমেটলি তাহলে তো চিফ সেক্রেটারিকে যাই হোক না কেন, আলোচনা করে হোক আলোচনা না করে হোক, শেষ পর্যন্ত এফআইআরটা করতে হবে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে। ব্যাপারটা তো তাই দাঁড়ালো, তাই তো? হ্যাঁ, করতে হবে। যদি না করে তাহলে যা অবস্থা হবে সেটা রাজ্য সরকারের বিপক্ষে যাবে। এবং এখানে একটা ছোট্ট প্রভিশনের কথা জিজ্ঞেস করছি, ইলেকশন কমিশনকে কি আদালতের শরণাপন্ন হলেও হতে পারে এক্ষেত্রে? দেখুন, ইলেকশনের কাজ করার জন্য আপনি 324 থেকে 329 পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারে সংবিধানে বলা আছে। আপনি 329 নম্বর যে ধারাটা আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আপনি দেখুন যে বিহারে যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট চাইলেও এখানে হস্তক্ষেপ করতে মানে বন্ধ করতে পারবে না, ডাইরেকশন দিতে পারে, গাইডলাইন দিতে পারে না। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, পশ্চিম বাংলার চিফ সেক্রেটারি মমতা ব্যানার্জি যদি 6 মাসের মধ্যে নির্বাচিত না হয় তাহলে সাংবিধানিক সংকট হবে, অতএব ভবনের পরে ইলেকশন করা হোক, এরকম একটা চিঠি লিখেছেন ইলেকশন কমিশনে। এবং ইলেকশন কমিশন অন্যায়ভাবে ওখানে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 151 ধারাতে খুব পরিষ্কার ভাবে বলা আছে যে 6 মাসের মধ্যে ইলেকশন করা যাবে কি না এই ব্যাপারে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে। কিন্তু ইলেকশন কমিশনের চিফ সেক্রেটারি চিঠির উল্লেখ করে ভবানীপুরের যে অ্যাসেম্বলি বাই ইলেকশন, অন্য জায়গায় অ্যাসেম্বলি বাই ইলেকশন বা অন্য জায়গায় পার্লামেন্টের যে বাই ইলেকশন হওয়ার কথা সেগুলো বাদ দিয়ে ঘোষণা করে দেয়। এবং তারপরে তখন কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়। কলকাতা হাইকোর্টের রায় দেওয়ার সময় এটা চিফ জাস্টিসের ঘরে মামলা ছিল, খুব পরিষ্কার ভাবে মন্তব্য করেছেন যে চিফ সেক্রেটারি এ কথা বলতে পারেন না যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকেই থাকতে হবে বা ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকে ভোটে জিততে হবে বা ওখান থেকে উনি ভোটে দাঁড়াবেন, এটা কোনো রাজনৈতিক নেতার মতো কথা উনি লিখতে পারেন না। এটা কোর্টের অবজারভেশন, আমার কথা বলছি না। তারপরে খানিকটা যেটা লেখা আছে যে তারা এটা বন্ধ করেননি, কিন্তু চিফ জাস্টিস কোর্ট এটা খুব পরিষ্কার ভাবে লিখেছে যে এর পরে যদি কেউ ইলেকশন পিটিশন দাখিল করে তাহলে সেখানে কি হবে সে ব্যাপারে আমরা কোনো মন্তব্য করছি না। আমার ব্যক্তিগত মত যে কোর্টের এই কথাটা বলা দরকার ছিল না, কিন্তু এই ইলেকশন কমিশন কিছু করলে সেটা শুরু হওয়ার জন্য ইলেকশন পিটিশনেই সম্ভব, না হলে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য সংবিধানে প্রভিশন রাখা হয়েছে। অতএব অন্য কিছু করতে গেলে সেখানে কিন্তু অসুবিধা আছে। মানে এক্ষেত্রে আপনি বলছেন যদি রাজ্য সরকার কোনোভাবে ধরুন এই সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে এফআইআর করে সাসপেনশন না করলো তাহলে কি হতে পারে? জাতীয় নির্বাচন কমিশন কি নিজেরাই এফআইআর করতে পারে? এটাও আমার মনে হয় অবশ্যই পারে, অবশ্যই পারে। আমি তো বলছি আপনি দরকার 32 নম্বর ধারাটা দেখে নিন, সেখানে বলা আছে যে ইলেকশন কমিশনের অর্ডারে হতে হবে অথবা ইলেকশন কমিশনের হতে হবে। ইলেকশন কমিশনের সরাসরি অধীনে কাজ করে এখানে সিইও, সিইওর অধীনে কাজ করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অধিকাংশ ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ডিস্ট্রিক্ট
ইলেকশন অফিসার করা হয়। হ্যাঁ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইসিআই এর অধীনে কাজ করে না, কিন্তু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইসিআই এর অধীনে কাজ করে। মানে আলটিমেটলি জাতীয় নির্বাচন কমিশন গিয়ে সরাসরি এফআইআর করতে পারে এদের সম্বন্ধে, তাই তো? এফআইআর করতে পারে, কিন্তু সেটা দরকারই হবে না। যেটা লিখেছে রাজ্য সরকার করবে, না হলে নিজের বিপদ দেখে আসবে। আচ্ছা, মানে খুব অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়ালো ব্যাপারটা। অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।